সিডা নামে একটি সংস্থা যারা উন্নয়ন গবেষণা নিয়ে কাজ করে বাংলাদেশে 2017 সালে একটি জরিপ করে। তারা সেখানে দেখিয়েছিল বাংলাদেশের তরুণদের মধ্যে, কর্মক্ষম তরুণদের মধ্যে যারা ইউথ ওয়ার্কফোর্স আমরা তাদের মধ্যে 1/4 25% কোন ধরনের কোন কাজের সাথে যুক্ত না। কোন কাজ, তারা কোনো শিক্ষার সাথে তারা যুক্ত নয়, তারা কোনো ধরনের এমপ্লয়মেন্ট অপরচুনিটির সাথে যুক্ত নয়, এবং তারা কোনো ইকোনমিক কাজের সাথেও থাকে না। এবং এদের সংখ্যাটা কত? প্রায় 1,20,00,000-এর মতো। এই ধরনের একটা ফেনোমেনা, একে সমাজবিজ্ঞানীরা ইউথ বাল্জ হিসেবে উপস্থাপন করছে। অর্থাৎ পুঞ্জীভূত তারুণ্যের শক্তি, স্টিম ইঞ্জিনে যখন বাষ্প জমে গেলে সেটা বিপজ্জনক একটা রূপ দিতে পারে, আবার এই জমে থাকা বাষ্পকে কিন্তু প্রপারলি চ্যানেল করলে সেটি ইঞ্জিনকে চালিয়ে নিয়ে যায়। আমাদের সামনে আজকে যে প্রশ্নটা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে, এই যে ক্রমপুঞ্জীভূত বাংলাদেশি তারুণ্য, তাকে প্রপার চ্যানেলে পরিচালিত করবার উপায়টি। এই আলোচনা যাওয়ার আগে আমরা আরেকটা ছোট্ট অ্যানালিসিস করতে চাই বাংলাদেশের তরুণদের রাজনীতি মনস্কতা নিয়ে, কারণ আমাদের আজকের বিষয় বিকামিং পলিটিক্যাল। এখানে আমরা একটা জেনারেলাইজড অ্যাজাম্পশন করতে পারি, ধরেন বাংলাদেশের তরুণকে 10 জন তরুণ যদি একটা রুমে থাকে, তাদেরকে আমরা 3টা ভাগে ভাগ করব। প্রথম ভাগে থাকবে রাজনৈতিক কর্মী, যাকে আমরা বলবো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। এই মানুষেরা সাধারণত সরকারি বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়াশোনা করেন, সাধারণত সমাজের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণী থেকে আসেন। সাধারণত তারা মনে করেন রাজনীতির মাধ্যমে এবং কেবলমাত্র রাজনৈতিক উপায়ে বাংলাদেশের সকল সমস্যার সমাধান করা সম্ভব। 10 জন ছাত্রের মধ্যে অন্তত একজন, 10 জন তরুণের মধ্যে অন্তত একজন হবে এই ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরিতে যদি আমরা আসি, তাদেরকে আমরা বলবো নন পলিটিক্যাল কর্মী অথবা নন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, অরাজনৈতিক কর্মী। এরা কারা? এরা সাধারণত বেসরকারি, সরকারি সব ধরনের শিক্ষা পরিমাণ প্রতিষ্ঠানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তারা সবসময় নিজেদেরকে রাজনীতি থেকে সচেতন ভাবে দূরে রাখতে চান। সামাজিক সমস্যা নিয়ে তারা কথা বলেন, চিন্তা করেন, সাংস্কৃতিক অঙ্গনে তারা কাজ করেন, তারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করেন। তাদের দক্ষতার নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না সাধারণত, কিন্তু সচেতন ভাবে তারা রাজনৈতিক পরিমণ্ডলটাকে এড়িয়ে চলে যান। বড় রাজনীতির বাইরের যে সকল ফ্যাক্টর রাষ্ট্র পরিচালনা বা আমাদের সমাজকে প্রভাবিত করে, যেমন সিভিল সার্ভিস হতে পারে, ব্যুরোক্রেসি হতে পারে, সিভিল সোসাইটি হতে পারে, অ্যাক্টিভিজমের জায়গাগুলো হতে পারে, সেসব জায়গায় তাদের পদচারণা আমরা দেখে থাকি। তৃতীয়, প্রতি 10 জন ছাত্রের মধ্যে, তরুণের মধ্যে তাদের সংখ্যা কত হবে? 2 থেকে 3 জন তরুণ আমরা পাবো যারা এই ক্যাটাগরিতে পড়বে। তাহলে দেখা যাচ্ছে 6 থেকে 7 জন তরুণ বাদ পড়ে যাচ্ছে এই দুটো ক্যাটাগরির মধ্যে। তারা পড়ছে না। তারা কোথায় পড়ছে? তাদেরকে আমরা বলবো রাজনীতি বিমুখ, অ্যাপলিটিক্যাল। তারা বিশ্বাস করেন যে বাংলাদেশের রাজনৈতিক সমস্যা আছে, বিশ্বাস করেন সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সব ধরনের সমস্যাই আছে, কিন্তু নিজেদের উদ্যম অথবা নিজেদের উদ্যোগের অভাবে তারা কোনো ধরনের পরিবর্তনের কোনো ইনিশিয়েটিভে যুক্ত হতে চান না। তারা সাধারণত তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন বা ক্যারিয়ার নিয়ে সচেতন থাকে, এর মধ্যেই তারা আবদ্ধ থাকে। আমরা আজকে বলার চেষ্টা করব, বাংলাদেশে যদি কোনো পরিবর্তন আনতে হয়, তাহলে এই দ্বিতীয় এবং তৃতীয় ক্যাটাগরির মানুষকে পলিটিক্যাল হয়ে উঠবার মাধ্যমেই একটি পরিবর্তন আনা সম্ভব হলেও হতে পারে। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ এবং মৌলিক প্রশ্ন চলে আসে, পলিটিক্যাল হয়ে ওঠা মানে কি? এটা দ্বারা আমরা কি বুঝাই? এবং এখানে একটি ডিসক্লেমার দেওয়া সবার আগে প্রয়োজন। পলিটিক্যাল হয়ে উঠবার অর্থ কোনো রাজনৈতিক দলে যোগদান করা নয়, স্পষ্টভাবে। তাহলে আমরা কিভাবে পলিটিক্যাল হয়ে উঠবো? এটির আগে আমরা রাষ্ট্রের সাথে আমার সম্পর্ক বা রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার যে অবস্থান সেটি একটু বিবেচনা করা দরকার। একটু তাত্ত্বিক আলোচনা খুব বোরিং হয়ে যাবে, বাট আমাদের একটু জানা দরকার। মানুষ হিসেবে আমি স্বাধীন, আমার ক্ষমতা অসীম, আমি যা ইচ্ছা তাই কিছু করতে পারি। কিন্তু আমি যখন একটা রাষ্ট্রের নাগরিক হতে যাব, আমার এই অসীম স্বাধীনতাকে একটু খর্ব করে আমি একটি রাষ্ট্রের অধীনতা স্বীকার করেছি। রুশো বলেন এটি হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট। রাষ্ট্রের সাথে আমার এই চুক্তির মাধ্যমে আমি আমার স্বাধীনতাকে যেমন সীমাবদ্ধ করছি, তেমনি রাষ্ট্র আমাকে সুরক্ষা দিচ্ছে, অধিকার দিচ্ছে এবং একটা পরিচয় দিচ্ছে। এই অসীম সর্বময় ক্ষমতার প্রতি আমার এই সমর্পণকারী আজকে নাগরিক। দেখুন এখানে কিছু শব্দগত খেলা থাকতে পারে। সর্বময় ক্ষমতার কথা আমরা বলছি। সর্বময় ক্ষমতার কথা যখনই আমরা বলি, আমি রাষ্ট্রের সর্বময় ক্ষমতার প্রতি নিজেকে সমর্পণ করছি
এই কথাটা আমরা সাধারণত ধর্ম বা ঐশ্বরিক বিষয়ে ব্যবহার করে থাকি। রাষ্ট্রটি আসলে তাহলে স্রষ্টার অবস্থায় স্রষ্টার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দিচ্ছে। দেখুন, রাষ্ট্রের নির্দেশে, রাষ্ট্রের কথায় আমার জীবন মৃত্যু নির্ধারিত হয়। রাষ্ট্রের কিছু প্রতীক থাকে, কিছু চিহ্ন থাকে, কিছু দিবস থাকে, কিছু ব্যক্তি থাকে, কিছু স্থাপনা থাকে, যার পবিত্রতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এবং আপনি যদি পবিত্রতা লঙ্ঘন করেন, আপনার শাস্তিও হবে। ধর্মের সাথে কিছুটা সামঞ্জস্য আমরা খুঁজে পাই। সেকুলারিজম দিয়ে এটা ব্যাখ্যা করাটা খুব মুশকিল হয়ে যায়, কারণ তারা বিশ্বাস করে রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না, বাট রাষ্ট্র ইটসেলফ বিকামস এ রিলিজিয়ন। এরকম একটি সামগ্রিক অবস্থানে দাঁড়িয়ে আমি একজন সীমিত নাগরিক হিসেবে কিভাবে রাজনীতিকে উঠতে পারি? আমরা এখানে দুটো প্রস্তাবনার কথা বলি। প্রথম প্রস্তাবনা হচ্ছে একটি পরিচয় তৈরি করা। আজকে যদি আমাকে হঠাৎ করে আপনি রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে প্রশ্ন করেন, ভাই আপনি কে? আমার সামনে অনেকগুলো অপশন আছে। বাঙালি, বাংলাদেশি, মুসলিম, আওয়ামী, নাস্তিক, হেফাজত। সামগ্রিকভাবে আবার যদি আপনি প্রশ্ন করেন, ভাই আপনি কে, আমি কনফিউজড। দ্যাটস মাই আইডেন্টিটি অ্যাট দিস পয়েন্ট। এটা কি একটা কারণ হতে পারে আমাদের দেশে আমরা এখন পর্যন্ত কোনো সার্বজনীন পরিচয় তৈরি করতে পারিনি আমাদের নিজেদের জন্য? কেন এখনো বাংলাদেশি বনাম বাঙালি বিভেদটা চলে আসে? কেন আদিবাসী নাকি উপজাতি এ ধরনের বিভেদ চলে আসে? 47 বছর 48 বছর আমাদের বয়স হয়ে যাচ্ছে। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা বিশ্বাস করি, আমি মনে করি আমাদের একটি পরিচয় তৈরি করা দরকার, যে পরিচয়ের একটা ঐতিহাসিক ভিত্তি থাকবে, যে পরিচয় শুধুমাত্র আমাকে ডিফাইন করবে না, আমার খাবার, আমার পোশাক, আমার কথা, আমার সঙ্গীত, আমার সাহিত্য সবকিছু ডিফাইন করবে। সর্বব্যাপী এই পরিচয়ের আলোকে আমি নিজের সাথে বিশ্বের অন্যান্য মানুষের সাথে বা দেশের সাথে নেগোসিয়েশন বা ইন্টারাকশনে যাচ্ছি। রাজনৈতিক দ্বিতীয় যে ধাপটা আমরা বলতে চাই, সেটি হচ্ছে শত্রু এবং মিত্র নির্ধারণ করা। গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি মূলত আপনি যদি শত্রু এবং মিত্র নির্ধারণ করতে শিখে যান, আপনি তখনই রাজনীতি ভুলে যাবেন পরিষ্কার। এবং এই শত্রু মিত্র নির্ধারণের মাপকাঠিটা কি হতে পারে? আমি বলছি আমাদের একটা আত্মপরিচয় দরকার। এই আত্মপরিচয়টা যদি আমাদের তৈরি হয়ে যায়, শুধুমাত্র তখনই আপনি এর ভিত্তিতে শত্রু এবং মিত্র নির্ধারণ করতে পারবেন। এবং ইন্টারেস্টিং একটি কথা জায়গা হচ্ছে, এই বিষয়টা কিন্তু সবসময় ব্ল্যাক এবং হোয়াইট থাকে না। অর্থাৎ তাকে আমি দেখতে পারি না সেজন্য সে আমার শত্রু, অথবা তার সাথে আমার একটা দ্বন্দ্ব আছে সেজন্যই সে আমার শত্রু। বিষয়টা সবসময় এতটা সাদা এবং কালো থাকে না। তাত্ত্বিক আলোচনা থেকে আমরা আজকে যদি বাস্তবে মাঠে ফিরে আসি, আমাদের বাস্তব উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করবো কিভাবে আমরা শত্রু এবং মিত্র নির্ধারণ করতে পারি এবং কিভাবে আমরা শত্রু এবং মিত্র নির্ধারণ করতে বারংবার ভুল করি। আপনাদের স্মরণে থাকবার কথা, গত বছরের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসগুলোতে বাংলাদেশে তরুণরা দুটো আন্দোলন পরিচালনা করেছে। প্রথমটি ছিল কোটা সংস্কার আন্দোলন, দ্বিতীয়টি ছিল তার কয়েক সপ্তাহ বা দু এক মাস পরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন। মোটা দাগে বাংলাদেশের প্রায় বেশিরভাগ মানুষই তাদের নিজেদের জায়গা থেকে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন। আমরা দেখেছিলাম সেই সময় এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর ইউথ আইকন, এক শ্রেণীর তরুণ সমাজের সদস্য, যারা নিজেদেরকে তরুণদের প্রতিনিধি বলেন, যারা নিজেদেরকে আইকন হিসেবে দাবি করেন, তারা কিন্তু নিশ্চুপ ছিলেন। তাদের কিছু ভেস্টেড ইন্টারেস্টের কারণে ওই সময় তারা তরুণদের পক্ষে কোনো কথা বলেন। শত্রু এবং মিত্র নির্ধারণের জন্য এ ধরনের কিছু সময় আমাদের সামনে আসবে, যেখানে আমরা প্রকৃত চেহারা মানুষকে বুঝতে পারবো। আরেকটা ঘটনা বলেন, দেখেন রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একটা ভিন্ন শুটিং এর ঘটনা ঘটেছে। সেটা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে দু ধরনের একটা ওপিনিয়ন দেখা যাচ্ছে। মোটা দাগে সোশ্যাল মিডিয়া বলেন বা পাবলিক স্পিয়ারে বলেন, কথা বলে আমরা জেসিন্ডা আর্ডেন, নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার, তার অকুণ্ঠ প্রশংসা দেখতে পাচ্ছি। তিনি হিজাব করে, তিনি তাদের প্রতি সহমর্মী হয়ে অনেক কিছু করেছেন। দ্বিতীয়ত আরেকটা লাইন অফ আর্গুমেন্ট আমরা দেখতে পাচ্ছি, মানুষ বলছেন বাংলাদেশে যদি আজকে কোনো মন্দিরে এরকম হামলা হয়, আমি যদি সেখানে যাই, আমি কি শাখা শিবির করে তাদের পাশে দাঁড়াতে পারবো? জেসিন্ডা আর্ডেন পেরেছেন, তিনি তার জন্য প্রশংসা পাচ্ছেন। আমি পারবো? আমরা পারবো না। সুতরাং আমরা খারাপ, তারা ভালো। এই আলোচনাটা মোটামুটি আমরা সবাই দেখতে পাচ্ছি। দেখুন এই আলোচনার সমস্যাটা কোথায়। প্রথম কথা হচ্ছে,
সারা বিশ্বব্যাপী একটা এই সমস্যার প্রথম ধাপের একটা বৈশ্বিক দিক আছে। আপনি জেসিন্ডা আর্ডেনকে যখন বলবেন যে তিনি মহান, তিনি সবকিছু ভালো করছেন, তার মতো লিডার হয় না, নিউজিল্যান্ডের মানুষের মতো মানুষ হয় না, তারা মুসলমানদের পাশে এসে দাঁড়িয়েছে, এই আলোচনা কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে ঠিক কি কারণে এই হামলাটা হয়েছিল। ইসলামোফোবিয়া ইন্ডাস্ট্রি এখনো যে আছে, তারা যে মানুষকে প্রতিনিয়ত মুসলমানদের উপর তাদের আক্রোশ বিস্তার করে চলেছে, এই আলোচনাটা তখন গৌণ হয়ে যায় একজন মানুষের, একজন শাসকের এবং একজন রাজনীতিবিদের মহানুভবতাই আমাদের আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়ায়। এটা যেমন একটি দিক। আরেকটি দিক হচ্ছে বাংলাদেশের কনটেক্সটে কিছু মানুষকে দেখবেন আপনারা তারা এই ধরনের আলোচনাটা আনতে চায় যে আমরা কিন্তু পারতাম না। আজকে যদি আমাদের প্রধানমন্ত্রী কোনো মন্দিরে শুটিং হওয়ার পর উনি সেখানে যেতেন এবং এরকম কাজ করতেন, আমরা বাংলাদেশের তাকে নিন্দা করতাম। সমস্যাটা দেখুন, মন্দিরে শুটিং হওয়ার পর যদি তিনি সেখানে যেতেন, আমি এই প্রশ্নটা কেন করব? এটা কিন্তু অবান্তর একটা পরিস্থিতি তৈরি করে সেখানে আমি নিজেকে দোষী হিসেবে ভিকটিম ব্লেমিং করার চেষ্টা করছি। আমাদের দেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ কিন্তু খুব কমই আছে। বাংলাদেশে যারা মাইনরিটিরা নির্যাতনের শিকার হন, তার 90 বা 95% কেসই হচ্ছে রাজনীতি এবং অর্থনীতি। তার জমিটা দরকার, তার ভোট দরকার, এই ধরনের কারণে তাকে সাম্প্রদায়িক নির্যাতন বলে যে জিনিসগুলো দেখানো হয় মিডিয়াতে, তার বহিঃপ্রকাশ দেখা যায়। এই ধরনের প্রেক্ষাপটে নিজেকে নিজে ভিকটিম হিসেবে প্রমাণ করে কিছু মানুষ কিছু স্বার্থ হাসিল করতে চায়, সেটি বুঝতে পারার মধ্যে রাজনৈতিক হয়ে উঠবার সাফল্য হচ্ছে। সর্বশেষ যে উদাহরণটা আমি দিতে চাই, যেটা আমরা আজকেও একটি চিত্র দেখতে পাচ্ছি এবং ক্রমাগত গত কয়েক বছর ধরে আপনারা কর্পোরেট হাউসগুলোর মিডিয়া অ্যাক্টিভিটিস বা তাদের পিআর পাবলিক রিলেশন কার্যক্রমের মধ্যে দিয়ে দেখবেন তারা আমাদেরকে গুড সিটিজেন হওয়ার জন্য বলছে। অর্থাৎ নাগরিক হিসেবে আমার দায়িত্ব রাস্তায় ময়লা না ফেলা। আমি রাস্তায় ময়লা ফেলি বলেই চট্টগ্রামে জলাবদ্ধতা হয়ে তারা সারা শহরটা ডুবে যায়। আমি জেব্রা ক্রসিং এর রাস্তা পার হই না বলেই বাস চালকটা আমাকে মেরে যায়। আমি রাস্তায় দাঁড়িয়ে ভিড় করছি বলেই ফায়ার ব্রিগেডের গাড়ি আসতে পারছে না ঠিক মতো, আগুনে মানুষ পুড়ে মারা যাচ্ছে। কেন্দ্রবিন্দু কিন্তু দিনের শেষে আমি হয়েছি। দোষটা কি আমার ছিল? রাষ্ট্রের সাথে আমরা যে সোশ্যাল কন্ট্রাক্টের কথা বলেছি, রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার তো এই রাষ্ট্রের কাছে কিছু অধিকার দাবি করা রয়েছে। নিরাপত্তার অধিকার, আমার এই সুরক্ষা দেওয়ার অধিকার, আমার নাগরিক সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করার অধিকার, সেটি করছে কিনা রাষ্ট্র, সেই প্রশ্নটা উঠছে না। আমি রাস্তায় দাঁড়িয়ে কেন ছবি তুলছি, সেই প্রশ্নটা উঠছে। আমি কেন মানুষের কাছে নিজের দেশকে ছোট করে তুলছি, সেই প্রশ্নটা আসছে। রাষ্ট্র আমি কিছু দিচ্ছি কিনা বা যা দেওয়ার কথা ছিল তা পূরণ করছি কিনা, এই প্রশ্নগুলো আসে। এই বিষয়গুলো যদি আমরা বুঝতে না পারি, আমরা কখনো রাজনৈতিক হয়ে উঠতে পারবো না। আমি আবার বলছি, রাজনৈতিক হয়ে উঠবার অর্থ রাজনৈতিক দলে যোগদান করা নয়। এই ভালো এবং মন্দ, শত্রু এবং নির্ধারণ করার জন্য আমার আজকে আওয়ামী লীগে যোগদান করার দরকার নেই, বিএনপি করার দরকার নেই। বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবেই এই জিনিসটা আমরা করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি বাংলাদেশের কোন সাধারণ মানুষকে গিয়ে যদি বলেন, ভাই তুমি রাজনৈতিক হয়ে উঠে, আপনাকে আমাদের বিশেষ করে আমাদের এই কনটেক্সটে অনেকেই বলবে আপনি থাকেন লন্ডনে, আপনি আমাকে রাজনৈতিক হয়ে উঠতে বলেন, দেশে আসেন, আপনি হন, তারপর হচ্ছে। প্রশ্নটা হচ্ছে, আমাদের দেশের গণতন্ত্রের ব্রিদিং স্পেস সংকুচিত হয়ে আসছে কোনো সময়। আমাদের তরুণরা হতাশ হয়ে যাচ্ছে, তাতেও কোনো সমস্যা নেই। অলরেডি নামে একটা রিসার্চ প্রতিষ্ঠান, যারা অবশ্য সরকার সমর্থক রিসার্চ প্রতিষ্ঠান, তারা রিসার্চ করে দেখিয়েছে বাংলাদেশের 80% তরুণ রাজনীতির প্রতি তাদের আগ্রহ হারিয়ে ফেলছে। কারো জন্য এটা খুব সুখের সংবাদ, তারা অত্যন্ত খুশি যে বাংলাদেশের 80% তরুণ রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে। মোটা দাগে আমি মনে করি আমাদের জন্য এটা অ্যালার্মিং একটি নিউজ। প্রাচীন গ্রিসে যখন ডেমোক্রেসির জন্ম হচ্ছিল, প্রাচীন এথেন্সের নাগরিকেরা রাজনৈতিক হয়ে উঠতে শুরু করছিলেন, তখন সেখানে একটা কালচার তৈরি হয়েছিল। যে নাগরিকেরা রাষ্ট্রের কাজে অংশ নেন, যারা ভোট দেয় না, তাদেরকে একটা বিশেষ নামে প্রাচীন এথেন্সে ডাকা হতো। গ্রিক শব্দের গ্রিক ভাষায় সেটাকে ইডিওটাই হিসাবে আখ্যা দেয়। ইংরেজি করলে সেটি অর্থ ইডিয়েট। বিশ্বাস করুন, আমরা ইডিয়েট না। এই ছেলেটার দিকে তাকান,
আমাদের প্রত্যেকের মধ্যে এই ছেলেটা বাস করে। নির্বাচন শুনলে বাংলাদেশি মানুষ হিসেবে আমাদের রক্তে নাচন দেয়, সেটা সে ওয়ার্ড কমিশনের নির্বাচন হোক কিংবা জাতীয় নির্বাচন। যে কোনো পাবলিক স্পেয়ারে, মসজিদে, বাসে, ট্রাকে, সব জায়গায় আপনাকে সাইনবোর্ড টাঙিয়ে দিতে হয় রাজনৈতিক আলাপ করা নিষেধ। কারণ জাতি হিসেবে আমরা রাজনৈতিক, হয়তো আমরা ব্রিদিং স্পেসটা পাচ্ছি না, হয়তো আমাদের আত্মপরিচয়টা তৈরি হয়নি, হয়তো আমরা শত্রু এবং মিত্র আজও নির্ধারণ করে উঠতে পারি, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা রাজনীতি বিমুখ হয়ে গেছি। সুতরাং আমি বিশ্বাস করি তরুণরা যদি শুধুমাত্র নিজের একটা আত্মপরিচয়ের ভিত্তিতে, শুধুমাত্র নিজের পরিচয়ের ভিত্তিতে যদি শত্রুকে মিত্রকে এটি নির্ধারণ করতে পারে, তাহলে বাংলাদেশের জন্য তার পরিবর্তনের ইতিবাচক শক্তি হিসেবে আবির্ভূত। তেমন একটি বাংলাদেশের প্রত্যাশায় সবাইকে